হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল পার্থস ফিজিক্স। তো আগে বলে নিই যে আমার শরীরটা একটু খারাপ আছে, ঠিক আছে? তো তোমাদের কোনো বুঝতে অসুবিধা হবে না, আমি পুরো আমার সাধ্য মতন চেষ্টা করবো বোঝানোর জন্য, কিন্তু জোরে জোরে আমি কথা বলতে পারবো না, ঠিক আছে? একটু শরীরটা খারাপ আছে, ঠিক আছে? তো তোমাদের কাছে আমি একটাই অনুরোধ করবো, তোমরা প্লিজ যারা নতুন আছো তারা যদি চাও তো সাবস্ক্রাইব করতে পারো চ্যানেলটা, যদি ভালো লাগে তো। আর যারা পুরনো আছো তারা প্লিজ শেয়ার করো বন্ধুদের সঙ্গে, তোমাদের যত বন্ধুবান্ধব আছে তোমাদের বন্ধুদের সঙ্গে শেয়ার করো, প্লিজ শেয়ার করো। কারণ কিন্তু আমার এটাই একমাত্র একটা প্ল্যাটফর্ম, ইউটিউব। আমি কিন্তু কোনো স্টুডেন্টকে পড়াইও না, কোনো ব্যাচও নেই। কারণ আমি চাই আমার পুরো পড়ানো যেটা আছে সেটা পুরো ইউটিউবে ডেডিকেট করতে, ঠিক আছে? ইউটিউব ছাড়া আমি অন্য কিছু করাতে চাইও না। এর জন্য দেখবে আমার প্রতিদিনই কিন্তু প্রায় ভিডিও আসতে থাকে, কারণ আমি ইউটিউবেই বেশি সময়টা দিতে চাই, ঠিক আছে? যাতে ফ্রি অফ কস্ট সবাই যে লার্নিংটা আছে, মানে যে পড়াটা আছে সেটা পায়, ঠিক আছে? তো আজকে যেটা করাবো সেটা হচ্ছে কারেন্ট ইলেকট্রিসিটি পার্ট টু বলতে ছায়া প্রকাশনী যেটা রয়েছে, পার্ট 2 ছায়া প্রকাশনীর যে অঙ্কগুলো রয়েছে তার মধ্যে হর্স নিউমেরিক্যালস প্রবলেম সেট 4 থেকে 6। তো প্লিজ তোমরা যারা দেখোনি পার্ট 1টাও প্লিজ দেখে নাও, অঙ্কটা যেটা রয়েছে। আর একটা কথা সেটা হচ্ছে তোমরা প্লে লিস্টটা যেটা রয়েছে সেটা অ্যাক্সেস করে নাও। দেখো প্লে লিস্টে যাও, প্লে লিস্টে দেখবে যে ছায়া প্রকাশনী এরকম লেখা আছে হর্স নিউমেরিক্যাল প্রবলেম সেট। তো ওইটা প্লিজ অ্যাক্সেস করে নাও, মানে সেভ করে নাও এই প্লে লিস্টটা। কেন সেভ করে নেবে? কারণ দেখো আমার তো পরপর ভিডিও আসে না, হয়তো আজকে কারেন্ট ইলেকট্রিসিটি আসলো তো কালকে আসবে ধারো করতে। তো যারা প্লেলিস্ট সেভ করে নেবে তারা বুঝতে পারবে যে আচ্ছা ঠিক আছে, এটা কারেন্ট ইলেকট্রিসিটি থেকেই পড়াবো আজকে। তো এটা বুঝতে পারবে, ঠিক আছে? একটা রুটিন চলে আসবে, রুটিনের মধ্যে চলে আসবে, তো বুঝতে কোনো অসুবিধা হবে না, তখন থেকে তারা পড়তে পারবে, ঠিক আছে? তোমরা প্লিজ প্লেলিস্টটা সেভ করে নাও, সেভ করলে পরে তোমাদেরই সুবিধা হবে, এর জন্যই বলছি সেভ করে নিতে। ওকে, তো দেখো 4 নম্বর অঙ্কটাও চলে যাচ্ছি। 4 নম্বর অঙ্কটাই হচ্ছে বলেছে 3টি ধাতব তারের ভর, আমি পড়বো, কোনো অসুবিধা হবে না তোমাদের বুঝতে, একদম পড়ে পড়ে একদম লিখে লিখে আমি করিয়ে দেবো, কোনো অসুবিধা হবে না, ঠিক আছে? 3টি ধাতব তারের ভর ও উপাদান একই, তাদের দৈর্ঘ্যের অনুপাত 1:2:3। তো যেটা বলে দিয়েছে সেটা হচ্ছে 3টে ধাতব তার রয়েছে, একটা মনে করলাম এ, এটা হচ্ছে 4 নম্বর অঙ্ক। একটা মনে করলাম এ, একটা মনে করলাম বি, একটা মনে করলাম সি। তো এই 3টে ধাতব তারের ভর এবং উপাদান একই, ঠিক আছে? বলেছে ভর এবং উপাদান একই। তো এখান থেকে দেখো একটা জিনিস বুঝতেই পারছি আমরা, সেটা হচ্ছে উপাদান যখনই একই বলবে তখন তাদের যে রোধাঙ্ক সেটা কিন্তু এই 3টের ক্ষেত্রেই সেম, ঠিক আছে? যখনই বলবে পদার্থের উপাদান একই, তার মানে পদার্থের যে বৈশিষ্ট্য সেটাও এক, তার মানে রোধাঙ্ক যেটা রয়েছে মানে রেজিস্টিভিটি সেটাও কিন্তু এক। তার মানে এ এর রেজিস্টিভিটি যদি রো হয়, বি এর রেজিস্টিভিটিও রো, সি এর রেজিস্টিভিটিও রো। এবার এখানে একটা কথা বলি, এই যে জিনিসগুলো আমি লিখলাম না যে রো রো রো, ঠিক আছে? যখনই কোনো অঙ্ক তোমরা করবে ফিজিক্সের ক্ষেত্রে, এটাও একটা ট্রিক, ঠিক আছে? যখনই তোমরা ফিজিক্সের ক্ষেত্রে কোনো অঙ্ক করবে তখনই চেষ্টা করবে যে অঙ্কটা তোমরা পড়লে তার সমস্ত ডাটাগুলো, মানে সমস্ত তথ্যগুলো যেগুলো রয়েছে সেগুলো প্রথমে টুকে নিতে, ঠিক আছে? আর ওই তথ্যর থেকে যেগুলো রয়েছে, মানে ওই তথ্যর থেকে আমরা যা যা বুঝতে পারছি সেটাও তোমরা টুকে নেবে, কারণ লাগতেও পারে পরে কাজে, আবার নাও লাগতে পারে। তো আমি তো জানি না লাগবে কি না, তো আমি টুকে নিলাম রো রো রো। এইবার বলেছে এদের যে দৈর্ঘ্য, সেই দৈর্ঘ্যের যে অনুপাত সেইটা হচ্ছে 1:2:3। তার মানে আমি লিখতে পারি যে L1:L2:L3 1:2:3। বা এইবার বলেছে যে তার 3টিকে সমান্তরাল সমবায়ে রেখে একটি বাহ্যিক তড়িৎ উৎসের সঙ্গে যোগ করলে তারগুলির মধ্যে দিয়ে প্রবাহ মাত্রার অনুপাত কত হবে? তো এখানে কি বলেছে? এখানে বলেছে তার 3টেকে, মানে এখানে 3টে তার রয়েছে, এইটা একটা, এইটা একটা এবং এইটা একটা, ওকে? তো তার 3টেকে আমি কি করছি, সমান্তরাল সমবায়ে রেখে এটাকে একটা বাহ্যিক উৎসের সঙ্গে যুক্ত করলাম। তো বাহ্যিক উৎসের সঙ্গে যুক্ত করলে পরে এই 3টে তারের মধ্যে দিয়ে যে প্রবাহ মাত্রা হবে সেই প্রবাহ মাত্রার অনুপাত আমাকে বের করতে বলেছে। খুবই সহজ একটা অঙ্ক, খুবই সহজ একটা অঙ্ক, ঠিক আছে? তো দেখো আমি কি করব, এই যে রেজিস্ট্যান্সটা সেটার নাম দিলাম আর এ। এ মানে কি? এ নামক পদার্থ। এটার রেজিস্ট্যান্স আর বি আর এটার রেজিস্ট্যান্স আর সি। তো আমাকে কী বের করতে বলেছে? আমাকে বের করতে বলেছে এইখানকার 3টে যে কারেন্ট রয়েছে, অর্থাৎ আই এ, আই বি এবং আই সি, এই 3টের অনুপাত বের করতে বলেছে, ওকে? এই 3টের আমাকে অনুপাত বের করতে বলেছে। তো আমি একটুখানি বলে দিই, একটুখানি অঙ্ক করা বলেছে। আমার কাছে 3টে পদার্থ রয়েছে, 3টে পদার্থের ভর এবং এদের যে উপাদান সেই উপাদান একই, এবং এদের 3টের যে দৈর্ঘ্যের যে অনুপাত সেটা হচ্ছে 1:2:3। আমাকে বলেছে এই 3টে তারকে আমি সমান্তরাল সমবায়ে যুক্ত করে এদেরকে একটা বাহ্যিক উৎসের সঙ্গে যুক্ত করলাম।
যুক্ত করার পরে এদের মধ্যে দিয়ে যে কারেন্ট ফ্লো হচ্ছে সেই কারেন্ট তিনটের অনুপাত কত, এটা হচ্ছে অঙ্কটা। তো কি করে বের করব দেখো। আচ্ছা, এখানে যে ভোল্টেজটা রয়েছে, তো ভোল্টেজটা আমি ধরে নিলাম ভি, তো যদি ভোল্টেজ ভি হয় তবে আই এর যে মান হবে সেটা কত হবে, আই এর মান হবে ভি বাই আর এ, তাই তো? কারণ দেখো এই তিনটে যেহেতু সমান্তরাল সমবায় রয়েছে, তার মানে তিনটের কিন্তু ভোল্টেজেই ভি হচ্ছে, কারণ সমান্তরাল সমবায় থাকলে কিন্তু ভোল্টেজ প্রত্যেকটার ক্ষেত্রেই সেম হয়, আর শ্রেণী সমবায় থাকলে পরে কারেন্ট প্রত্যেকটার ক্ষেত্রে সেম হয়। তো ভোল্টেজ তো ভি থাকবে, তার মানে আই এ কত হবে, ভি বাই আর এ। ঠিক তেমনি আই বি কত হবে, ভি বাই আর বি। ঠিক তেমনি আই সি কত হবে, ভি বাই আর সি। ওকে, তো এই তিনটে হচ্ছে কারেন্ট। এইবার দেখো, যখনই আমি অনুপাত বের করব, মন দিয়ে শোনো আর মন দিয়ে দেখো, যখনই আমি এই তিনটের অনুপাত বের করব তখন এই যে ভি রয়েছে, ভি ভি ভি, এই ভি তিনটে তো কেটে যাবে, কিন্তু আর এ আর বি আর আর সি এই তিনটের ভ্যালু বা এই তিনটের যে অনুপাত সেটা আমি কোত্থেকে পাবো? তো তার জন্য আমাকে ইউজ করতে হবে কি, এই যে রো রয়েছে, রো ইউজ করতে হবে, আর ইউজ করতে হবে এদের দৈর্ঘ্যের অনুপাত। আর কি বলে দিয়েছে যে এদের যে ভর, সেই ভর তিনটে কিন্তু সমান। ঠিক আছে, তো কি করে করব দেখো। আচ্ছা, আমরা তো এইভাবে লিখতেই পারি যে আর এ ইকুয়াল টু হচ্ছে রো ইন্টু এল ওয়ান বাই এ ওয়ান, তাই তো? আমি লিখতে পারি রো ইন্টু এল ওয়ান বাই এ ওয়ান। ঠিক তেমনি আর বি ইকুয়াল টু কী লিখতে পারি, রো ইন্টু এল টু বাই এ টু। ঠিক তেমনি আর সি ইকুয়াল টু কী লিখতে পারি, রো ইন্টু এল থ্রি বাই এ থ্রি। এবার একটা জিনিস খেয়াল করে দেখো, যখনই আমি আর এ আর বি আর আর সি অনুপাত বের করব, তখন রো এল ওয়ান যেটা রয়েছে, রো এল ওয়ান, রো এল টু আর রো এল থ্রি, এগুলো তো কেটে যাবে। কেন কাটবে? কারণ রো প্রত্যেকটার মধ্যে রয়েছে, আর এল ওয়ান এল টু এল থ্রি যেটা রয়েছে তার তো অনুপাত বলেই দিয়েছে। তার মানে আমি কি দেখব, আমি দেখব এ ওয়ানের ভ্যালুটা আমি কোত্থেকে পাবো, এ ওয়ান এ টু আর এ থ্রির ভ্যালুটা আমি কোত্থেকে পাবো। তো এই জন্য আমাকে ইউজ করতে হবে ভরের যেটা বলেছে সেটা ইউজ করতে হবে। কি করে ইউজ করবো দেখো, যে অঙ্কগুলো আমি করাচ্ছি না এখন, সেগুলো কিন্তু অনেক সহজভাবে করানো যায়, মানে বলে দিলাম হয়ে গেল, কিন্তু দেখো তোমরা বুঝতে পারবে না। এর জন্য আমি কী করছি, একটুখানি বেশি সময় নিয়ে বোঝাচ্ছি। এই জন্য দেখবে প্রত্যেকটা অঙ্ক আমার যেটা আসে সেটা দুটো থেকে তিনটে করে আসে। তো আমি চাই না যে প্রত্যেকটা অঙ্ক করিয়ে দিলাম, তোমরা করে গেলে, তোমরা দেখে গেলে, তারপরে হয়ে গেল কাজ। কারণ সেই করলে পরে কিন্তু আমি পিডিএফও দিয়ে দিতে পারি, কিন্তু সেটা করলে পরে অ্যাকচুয়ালি লাভ হবে না কোনো। তো এর জন্য আমি চেষ্টা করছি যে প্রত্যেকটা অঙ্ক একদম ডিটেলসে, যতটা ডিটেলসে বোঝানো যায় তেমন করে বোঝানোর জন্য, যেন একটা অঙ্ক দেখলে পরে তোমরা আরও অনেকগুলো অঙ্ক পারো। তো এর জন্য আমি চেষ্টা করছি করতে, ঠিক আছে? তো আমি কী করবো, এই এ ওয়ান এ টু আর এ থ্রির যে রেশিও বা অনুপাত সেটা কী করে বের করবো? তো তার জন্য আমার দরকার কি, ভর, যে এদের ভর তিনটে সমান। ওকে, এবার দেখো এই তিনটে বস্তুর ভর সমান, উপাদান সমান মানে কি, এদের ঘনত্ব সমান। তার মানে যেই আসল উপাদান সমান মানে কি, এদের রোধাঙ্কও সমান। তার মানে আসল যে ব্যাপারটা সেটা হচ্ছে এদের ভলিউম যেটা রয়েছে সেটাও কিন্তু সমান, বা এদের আয়তনও কিন্তু সমান। কি করে? মনে করো একটা বস্তুর ভর হচ্ছে এম, তাহলে আমরা ভর ইকুয়াল টু কী লিখতে পারি, আয়তন, মানে ভি ইন্টু ঘনত্ব। তো ঘনত্ব ইকুয়াল টু কী লিখতে পারি, সিগমা দিয়ে লিখলাম, ঘনত্বকে সিগমা দিয়ে লিখলাম, প্রকাশ করলাম। এবার দেখো প্রত্যেকটা বস্তুর তো ভর সমান, আর প্রত্যেকটা বস্তুর উপাদানও সমান। তাহলে ভর সমান, উপাদান মানে কি, ঘনত্বও সমান। তার মানে যে আয়তনটা রয়েছে সেই আয়তনটাও সমান। তিনটে বস্তুর এম আর সিগমা যদি সমান হয় তাহলে পরে আয়তন তো সমান হবেই। তো এখান থেকে আমি কি করব, এইখান থেকে আমি একটু মন দিয়ে দেখো ভলিউম যদি সমান হয় তার মানে তো আমি লিখতেই পারি যে এল ওয়ান ইন্টু এ ওয়ান ইকুয়াল টু এল টু ইন্টু এ টু ইকুয়াল টু এল থ্রি ইন্টু এ থ্রি লিখতে পারি, একদম খুব ভালো মতন করে লিখতে পারি। ঠিক আছে, কারণ প্রত্যেকটা বস্তুর আয়তন তো সমান হবে, কারণ ভর সমান বলে দিয়েছে, ঘনত্ব সমান বলে দিয়েছে, তার মানে আয়তন সমান হবে। এবার আয়তন কী করে বের করে, দৈর্ঘ্য গুণ প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল। তো দৈর্ঘ্য হচ্ছে এল ওয়ান আর প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল কত, এ ওয়ান। ঠিক তেমনি এল টু এ টু আর এল থ্রি এ থ্রি, বোঝা গেল? এইবার চলে আসি এই ক্ষেত্রে, এইটাকে আমি কি করে লিখব, আর একে আমি কি করে লিখব? দেখো আর একে আমি লিখতে পারি এইভাবে, আর এ ইকুয়াল টু রো এল ওয়ান ইন্টু এ ওয়ান, সরি এখানে একটুখানি অন্যরকম করে লিখতে হবে। এটা আমি এইভাবে লিখতে পারি যে এল ওয়ান স্কোয়ার বাই এ ওয়ান ইন্টু এল ওয়ান, মানে ওপর নিচে আমি এল ওয়ান দিয়ে গুণ করে দিলাম। ঠিক একইভাবে আর বির যে ভ্যালু আছে সেটা আমি কী করে বের করবো, রো ইন্টু এল টু স্কোয়ার বাই এ টু ইন্টু এল টু।
ঠিক তেমনি আর সি কী করে বের করব, রো ইন্টু L3 স্কোয়ার বাই A3 গুণ L3। ঠিক আছে, এইবার দেখো মন দিয়ে কী করে করি। এইবার আমি কি করব, এইবার আমি এই যে IA ইস টু IB ইস টু IC যেটা আছে সেটাকে লিখব, মানে IA ইস টু IB ইস টু IC লিখলাম। লেখার পরে কি করব, যেমন আছে তেমন বসিয়ে দেবো, মানে V/RA ইস টু V/RB ইস টু V/RC বসালাম। দেখো এইখানে ভি আর ভি কেটে গেল, তার মানে বাকি থাকলো কি 1/RA 1/RB 1/RC। তো এবার 1/RA মানে কি, এটাকে উল্টে দাও, তো উল্টে দিলে পরে পেয়ে যাবে। তো উল্টে দিলে পরে কী হচ্ছে, উল্টে দিলে পরে হচ্ছে A1 L1 বাই রো ইন্টু L1 স্কোয়ার। ঠিক তেমনি এখানে কি হচ্ছে A2 L2 বাই রো ইন্টু L2 স্কোয়ার। ঠিক তেমনি এখানে কি হচ্ছে A3 L3 বাই রো ইন্টু L3 স্কোয়ার। তো এখানে দেখো কি আছে, L1 A1 ইকুয়াল টু L2 A2 ইকুয়াল টু L3 A3। তার মানে এই ওপরের তিনটে কী হলো, কেটে গেল, যেহেতু সমান ওপরের তিনটে A1 L1 A2 L2 আর A3 L3 সমান, তার মানে কেটে গেল। আর রো যেটা রয়েছে সেটাও কেটে গেল। তার মানে এখানে দাঁড়াচ্ছে কি, এখানে দাঁড়াচ্ছে এইটা আমি এখানে লিখছি, ঠিক আছে, এখানে দাঁড়াচ্ছে কি, এখানে দাঁড়াচ্ছে 1/L1 স্কোয়ার ইস টু 1/L2 স্কোয়ার ইস টু 1/L3 স্কোয়ার। এটা হচ্ছে আসল ব্যাপার, এটা হচ্ছে আসল ব্যাপার। তো এবার কী করে করবো বুঝতেই পারছো, প্রত্যেকটা স্কোয়ার করে দেবো, স্কোয়ার করে উল্টে দেবো, কারণ এখানে অনুপাত বলেছে না, তো অনুপাত বলেছে যখন আমার আর কিছু করার দরকার নেই, প্রত্যেকটাকে উল্টে দেবো, উল্টে দিয়ে স্কোয়ার করে দেবো। তো কী হচ্ছে 1/1 স্কোয়ার, এই যে 1 স্কোয়ার, 1/2 স্কোয়ার তার মানে 4, 1/3 স্কোয়ার মানে 9। তো এইভাবে যে অনুপাতটা রয়েছে সেটাকে আমি কিভাবে লিখব, সেটাকে এইভাবে লিখব, একটু মন দিয়ে দেখো। জানি বড় হচ্ছে, কিন্তু না বুঝিয়ে কিন্তু আমি ছাড়বো না, ঠিক আছে, তো আমারও ভালো লাগবে না বোঝালে পরে। তো এখানে দেখো কী করে লিখবো, এখানে রয়েছে কি 1:1/4 1/9। তো এটাকে আমি এক লাইনে কি করে লিখবো, প্রথমে কি করতে হবে, এই 4 আর 9 আমাকে লসাগু বের করতে হবে। লসাগু বের করে প্রত্যেকটা অনুপাতের সঙ্গে গুণ করতে হবে, মানে প্রত্যেকটা সংখ্যার সঙ্গে গুণ করতে হবে। তো 4 আর 9 লসাগু কত হয়, 4 9 36, তো 36 দিয়ে গুণ করে দাও। তো 36 দিয়ে গুণ করলে কত হবে, 36:9:4, 36:9:4। তো এইটা হচ্ছে প্রত্যেকটার যে কারেন্ট রয়েছে সেই কারেন্টের অনুপাত। ওকে, হ্যাঁ, প্রত্যেকটা কারেন্টের অনুপাত 36:9:4, ঠিক আছে। তো তোমরা চাইলে এইটা অঙ্কটা ছোটো করতে পারো, কিন্তু আমি চেয়েছি যে পুরো ব্যাপারটা এমন করে বোঝানোর জন্য যে একটা অঙ্ক পারলে পরে তোমরা অনেক অঙ্ক পারো। তো এই জন্য কিন্তু আমি একটু ডিটেলসে ঢুকেছি, ঠিক আছে। তো যাদের অসুবিধা হবে তারা স্পিড বাড়িয়ে দেখো, কিন্তু দেখো পুরোটা, এটা আমি চাই যে পুরোটা দেখো, ঠিক আছে। হয়তো আমি ছেড়ে দিতে পারতাম, 10 মিনিটে করে আমি এটা করে দিতে পারতাম, কিন্তু আমি করবো না জিনিসটা, এটা বুঝতে পারো, ঠিক আছে। তো 4-1টা গেল, এরপরে চলে আসি 5-1টা। এরপরে 5-1টাও কিন্তু খুব ভালো একটা অঙ্ক। প্রথমে আমি এঁকে নিই, যে আঁকাটা বলেছে সেটা এঁকে নিই। ওকে, তো আচ্ছা, তো এখানে বলেছে কি, এখানে বলেছে যে এই চিত্রে ই কোষ্ঠীর তড়িৎচালক বল হচ্ছে 2 ভোল্ট, তার মানে ই এর যে মান সেটা হচ্ছে ইকুয়াল টু 2 ভোল্ট, দেখতে পাচ্ছ আশা করি। আচ্ছা, এবং আভ্যন্তরীণ রোধ হচ্ছে 0.1 ওহম। আভ্যন্তরীণ রোধ মানে এই যে রয়েছে ই এর আভ্যন্তরীণ রোধ, এটাকে আমি লিখছি স্মল আর দিয়ে, স্মল আর ইকুয়াল টু 0.1 ওহম। এটা হচ্ছে আভ্যন্তরীণ রোধ এই ই এর। বলেছে গ্যালভ্যানোমিটারের রোধ হচ্ছে 100 ওহম। এই যে গ্যালভ্যানোমিটার এর রোধ হচ্ছে 100 ওহম, তো এটাকে লিখছি আমি আর জি দিয়ে, এটা হচ্ছে 100 ওহম, ঠিক আছে। ভোল্ট মিটারের রোধ হচ্ছে 1000 ওহম। এই ভোল্ট মিটারের রোধ হচ্ছে 1000 ওহম, তার মানে এটাকে আমি লিখছি আর ভি দিয়ে, এটা হচ্ছে 1000 ওহম, ঠিক আছে। এরপরে কি বলেছে, R1 বলেছে 10.9 এবং R2 বলেছে 10। R1 বলেছে 10.9 এবং R2 বলেছে শুধুমাত্র 10।
কোষের আভ্যন্তরীণ বিভব পতন, গ্যালভ্যানোমিটার প্রবাহ ও ভোল্টমিটার পাঠ নির্দেশ করো। কোষের আভ্যন্তরীণ বিভব পতন, গ্যালভ্যানোমিটার প্রবাহ এবং ভোল্টমিটারের পাঠ নির্ণয় করো। দারুণ অঙ্ক, দারুণ অঙ্ক। ঠিক আছে, এই জন্য বলছি হর্স নিউমেরিক্যালগুলো প্লিজ ঠিক মতন করে দেখো। বলেছে যে কোষের আভ্যন্তরীণ বিভব পতন, এর মানেটা কি? এর মানেটা হচ্ছে, দেখো এখানে যে আরটা রয়েছে, স্মল আরটা, এটা হচ্ছে আভ্যন্তরীণ রোধ। এই আভ্যন্তরীণ রোধের কারণে যে পতনটা ঘটে সেটাকে আমরা বলবো আভ্যন্তরীণ বিভব পতন। তার মানে আমাকে বের করতে হবে এই ছোট আরের জন্য কি পরিমাণ বিভবের পতন ঘটলো। ঠিক আছে, তো সেটাকে আমি লিখছি ভি আর দিয়ে। তো ভি আর এর মান আমাকে বের করতে হবে। আর বের করতে লাগবে এই গ্যালভ্যানোমিটারের মধ্যে দিয়ে প্রবাহ, তার মানে আমাকে বের করতে হবে আই জি। আর বের করতে হবে এই যে ভোল্টমিটার রয়েছে, ভোল্টমিটারের পার্ট, তার মানে আমাকে বের করতে হবে ভি। তো তিনটে আমাকে বের করতে হবে। তো দেখা যাক কী করে করা যায়। তো এখানে একটা জিনিস খেয়াল করে দেখো, এখানে প্রত্যেকটা রোধের কিন্তু মান বলে দিয়েছে। এই যে গ্যালভ্যানোমিটারের যে রোধ সেটার মান হচ্ছে 100 ওহম। তার মানে আমাকে কি করতে পারি, আমি এখানে গ্যালভ্যানোমিটারের পরিবর্তে এখানে রোধটা এঁকে দিই। ঠিক আছে, আর এখানে লিখছি আমি আর জি। ঠিক আছে, কারণ দেখো গ্যালভ্যানোমিটারের সিরিজেই কিন্তু মানে শ্রেণীর সঙ্গেই কিন্তু আর জিটা যুক্ত থাকে। তোমরা জানো যে গ্যালভ্যানোমিটার আমরা অ্যামমিটার হিসেবে ইউজ করতে পারি, তাই বলে এই না যে সবসময় আমি অ্যামমিটার হিসেবে ইউজ করব। গ্যালভ্যানোমিটারের অ্যাকচুয়াল যে কাজ সেটা হচ্ছে আমাকে বুঝতে হবে যে ওই সার্কিটের মধ্যে বা ওই বর্তনীর মধ্যে কারেন্ট উপস্থিত কিনা বা কারেন্টের ডিরেকশন কোন দিকে, এটা বোঝার জন্য আমরা কিন্তু গ্যালভ্যানোমিটারের ইউজ করি। তো তার যে রেজিস্ট্যান্স সেটা কিন্তু সবসময় শ্রেণীতে থাকে, তার মানে গ্যালভ্যানোমিটারের সঙ্গে শ্রেণীতে, তার মানে এটা হচ্ছে আরজি। ঠিক আছে, তো আমি গ্যালভ্যানোমিটারটা আঁকলাম না ফালতু বড় হয়ে যাবে, তো ওটার পরিবর্তে আমি শুধুমাত্র আরজি করলাম। আর এখানে ভোল্টমিটারের যে রেজিস্ট্যান্স সেটাও কিন্তু কি বলেছে, সেটাও কিন্তু বলে দিয়েছে যে আর ভি। তো সবগুলো আমাকে বলে দিয়েছে, আমাকে বের করতে বলেছে এই আর জির মধ্যে দিয়ে কারেন্ট কত, এই আর ভির অ্যাক্রসে ভোল্টেজ কত, আর ই যেটা রয়েছে তার যে বিভব পতন আভ্যন্তরীণ রোধে সেটা কত। এবার আমি কি করব, দেখো আমি এই যে ইটা রয়েছে এর সঙ্গে ছোট্ট একটা রেজিস্ট্যান্স শ্রেণীতে যোগ করে দিই, এবং সেটার নাম দিই স্মল আর। ঠিক আছে, তো প্রথমে আমি কি করব, আমি প্রথমে কারেন্ট বের করব। প্রথমে আমাকে কারেন্ট বের করতেই হবে, এবং সেই জন্য আমাকে কি করতে লাগবে, সেই জন্য আমাকে দেখতে লাগবে যে এর ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স কত। তো এই জন্য কি করব, আমি খুব সিম্পল জিনিস, সেটা হচ্ছে এই আর জি, এই আর টু এবং এই আর ভি, এই তিনটে কিসে রয়েছে, সমান্তরালে রয়েছে। তো সমান্তরালে থাকলে পরে এদের যে তুল্যাঙ্ক রেজিস্ট্যান্স হবে সেটা কত হবে, তো আর জি, আর টু, আর ভি তুল্যাঙ্ক রেজিস্ট্যান্স কত হবে। তো দেখা যাক কত হয়। আর জি কত, আর জির মান বলে দিয়েছে 100, আর ভির মান বলে দিয়েছে 1000, আর টুর মান বলে দিয়েছে 10। তো প্রথমে আমি কী করবো, আস্তে আস্তে করে করবো, মানে দূরে দূরে করে করবো। প্রথমে আর টু আর আর ভির বের করি। তো আর টু আর আর ভির বের করলে কত হয়, তো আমার কাছে ক্যালকুলেটার রয়েছে, তোমরাও ক্যালকুলেটার ইউজ করবে, কারণ এগুলো ফালতু হাতে করে কেন সময় নষ্ট করতে যাবে, এমন কিসের পরিচয় দেবে হাতে করে তোমরা জানো যখন ক্যালকুলেটার দিয়েছে তখন কী দরকার এক্সট্রা কিছু করা। তো আর ভি আর আর টুটা প্রথমে বের করে নিই। তো আর ভি আর আর টু কত হচ্ছে, 1000 ইন্টু 10 বাই 1010, তো 9.90। তার মানে আর টু আর আর ভির কত হচ্ছে 9.90। তো এখানে লিখে দিচ্ছি আমি 100, 9.90। এবারটা কী করবো, এই দুটোর আমি বের করব। তো এই দুটোর বের করলে কত হয় দেখি, 100 ইন্টু 0, 9.008। তো এখানে বলেছে কত, 9.008। তো এখানে করছি 9.008। তো তোমরা 9.9 শুধুমাত্র 9 রাখলেই কিন্তু পারো। ঠিক আছে, তো এখানে দেখো, এখানে এই তিনটের জায়গায় আমি একটা দিয়ে রিপ্লেস করতে পারি, এবং সেটার মান কত হবে, শুধুমাত্র 9 ওহম। তো রিপ্লেস করলাম না আমি, কারণ পরবর্তীতে কাজে লাগবে। তো এটার মান কত হচ্ছে 9 ওহম। এই 9 ওহমের সঙ্গে এই আর ওয়ান কিসে রয়েছে, এই আর ওয়ান আর স্মল আর কিসে রয়েছে, শ্রেণীতে। মানে কী করবো, এই তিনটেকে যোগ করে দেবো। তোমার 9-এর সঙ্গে আর ওয়ান কত রয়েছে 10.9, তাহলে কত হচ্ছে 10.9-এর সঙ্গে 9 যোগ করলে পরে 19.9। এই 19.9-এর সঙ্গে স্মল আর যোগ করলে পরে কত হচ্ছে, 19.9-এর সঙ্গে স্মল আর যোগ করলে হচ্ছে কত হচ্ছে 20। হ্যাঁ 20 হচ্ছে, হ্যাঁ এক্স্যাক্টলি। দেখো কী অবস্থা, এটা আমার করতে হচ্ছে। হ্যাঁ
করে হয় ভালো সব কিছু, সরি 20 বলছি কেন, সরি, এ বাবা কী অবস্থা, মাথা সব গুলিয়ে যাচ্ছে। 19.2 হচ্ছে, যাই হোক এরকম অসুবিধা হতেই পারে, এরকম অনেক জায়গায় হ্যাং করে যায় মাথা। আচ্ছা, তো এখানে রেজিস্ট্যান্স কত হচ্ছে, তুল্যাঙ্ক রেজিস্ট্যান্স হচ্ছে, আমি এখানে লিখছি আর দিয়ে, তো আর হচ্ছে কত 9.2 ওহম। ওকে, তো দেখো আমি কী করবো, এবারটা কী করবো, এখানটা কারেন্ট বের করবো। তো কারেন্ট কী করে বের করবো, আমি মনে করছি যে কারেন্টটা রয়েছে সেটা হচ্ছে আই, মানে যে আসল কারেন্টটা সেটা হচ্ছে আই। এই যে আই কারেন্টটা রয়েছে এটাই কিন্তু এই RG R2 আর RVর মধ্যে দিয়ে ভাগ হয়ে যাবে, বুঝতে পারা গেছে? তো আমি কী করবো, এই আয়ের মানটা বের করবো। তো কী করে বের করবো, E/R ইকুয়াল টু আই। তো ই কত, ই হচ্ছে 2 ভোল্ট বাই আর কত 19.2। তো এইটা তো আমাকে ভাগ করে দেখতেই হবে, 2/19.2, তার মানে মান কত হচ্ছে 0.104, তার মানে এখানে হচ্ছে 0.104 অ্যাম্পিয়ার হলো। এইবার কি করব দেখো, এই যে স্মল আরটা রয়েছে মানে আভ্যন্তরীণ রোধ, এই আভ্যন্তরীণ রোধের বিভব পতন বের করতে বলেছে, মানে VR। VR ইকুয়াল টু কত, VR ইকুয়াল টু আই ইন্টু স্মল আর। তাহলে আই কত, আই হচ্ছে 0.104, আর স্মল আর কত, স্মল আর হচ্ছে 0.1, তো 0.1 গুণ করলে পরে কত হয় দেখো, ইন্টু 0.1, তো 0.01, তাই তো 0.01 ভোল্ট, 0.01 ভোল্ট। আচ্ছা দেখো, এখানে বইতে যে উত্তর দেওয়া আছে সেটা দেওয়া আছে 10 মিলিভোল্ট। 10 মিলিভোল্ট কিন্তু লিখলেও কিন্তু হবে, কারণ দেখো 10 মিলিভোল্টের সঙ্গে তুমি যখনই 10⁻³ গুণ করবে তখনই দেখো এটা চলে আসবে। তার মানে 0.01 ভোল্ট রাখলেও পারো অথবা 10 মিলিভোল্ট রাখলেও পারো, তো একটা রাখলেই হবে। তো এটা বেরিয়ে গেল VR, ঠিক আছে। তো এইবার চলে আসি এই IG-র মান কী করে বের করব। এবার দেখো IG-র মান বের করতে গেলে আমার কিন্তু এই RG-র অ্যাক্রসে ভোল্টেজ জানতে লাগবে। সেই ভোল্টেজকে আমি যখনই RG দিয়ে ডিভাইড করব তখনই কিন্তু আমি RG-র মধ্যে দিয়ে কারেন্ট বের করতে পারবো। এটা হচ্ছে আমার IG, IG মানটা কিন্তু আমি বের করতে পারবো। তো তাই জন্য আমাকে কি করতে হবে দেখো, আমাকে এই যে ইটা রয়েছে, ইটা হচ্ছে আসল সোর্স বা আসল ভোল্টেজ। এটার থেকে কি করতে হবে, এটার থেকে এই R1 আর স্মল আর এই দুটোর জন্য যে ভোল্টেজ সেটা বাদ দিতে হবে। সেটা বাদ দিলে পরে আমি কিন্তু এইখানকার ভোল্টেজ পেয়ে যাব, বুঝতে পারা গেছে? আমি আবার বলছি, এটা হচ্ছে আমার আসল ভোল্টেজ, ঠিক আছে। এখন এই R1 আর স্মল আর এই দুটো রেজিস্ট্যান্সের জন্য যে ভোল্টেজ ড্রপ বা বিভব পতন ঘটছে সেটা যদি আমি এই ইয়ের থেকে বাদ দিতে পারি তবে কিন্তু আমি এই পাশের ভোল্টেজ পেয়ে যাব। তার মানে এই দুটো পয়েন্টের মধ্যে ভোল্টেজ পেয়ে যাব। তো দুটো পয়েন্টের মধ্যে ভোল্টেজ বের করে নিই। তো আমি ইয়ের থেকে প্রথমে কি বিয়োগ করব, ইয়ের থেকে বিয়োগ করব এই R1 আর স্মল আর এর জন্য যে বিভব পতন করছে সেটা। তার মানে কি করব, R1 প্লাস আর ইন্টু আই। R1 প্লাস আর কেন করলাম, কারণ R1 আর স্মল আর শ্রেণীতে রয়েছে আর তার সঙ্গে কারেন্ট গুণ করলাম। কারেন্ট গুণ করলে পরে কী হচ্ছে, বিভব পতন ঘটছে। তো আমি কত, হচ্ছে 2, হচ্ছে 2। R1 প্লাস আর, R1 প্লাস আর কত, R1 কত, R1 হচ্ছে 10.9 আর আর কত 0.1, তাই তো। তো এই দুটো যোগ করলে পরে কত হচ্ছে, এই দুটো যোগ করলে পরে হচ্ছে 10.10, সরি কী বলছি, 9 10, হ্যাঁ 11 হচ্ছে। কী অবস্থা এইসব জিনিসগুলো, এটা করলে কত হচ্ছে 11, তার মানে এটা হচ্ছে 11 ইন্টু আই। কারেন্ট কত, কারেন্ট হচ্ছে 0.104, তো 0.104। তো দেখা যাক কত হয় অ্যান্সার। 0.856। ওকে, তো এখানে মান কত বেরোচ্ছে 0.856, মানে মোটামুটি 9 ধরা যায় এটাকে, ঠিক আছে। 9 মিলিভোল্ট, 9 মিলিভোল্ট বলছে কেন, 0.9 ভোল্ট, হ্যাঁ একদম 0.9 ভোল্ট। এটা কত হচ্ছে 0.9 ভোল্ট। ওকে, এইবার দেখো আমি কি করব, আমি এই 0.9 ভোল্ট যেটা বেরোলো সেইটাকে এই RG দিয়ে ডিভাইড করব। তো IG-র মানটা আমি পেয়ে যাব। তো 0.9 বাই RG কত, RG হচ্ছে 100, তারপরে 100 দিয়ে যদি ডিভাইড করি তাহলে এটা কত বেরোচ্ছে 0.09, তাই তো 0.09 অ্যাম্পিয়ার। ওকে, অ্যাম্পিয়ার বা এটাকে আমি লিখতে পারি কি 9 মিলি অ্যাম্পিয়ার, সরি 90 মিলি অ্যাম্পিয়ার, তাই তো 90 মিলি অ্যাম্পিয়ার।
না সরি 9 মিলি অ্যাম্পিয়ার লিখতে পারি। তো এই হচ্ছে ব্যাপার। হ্যাঁ একদম, এটা আমি কি লিখতে পারি 9 মিলি অ্যাম্পিয়ার। ওকে, তো এবার দেখো এটা কি বেরোলো, আইজি বেরিয়ে গেল, এটা কি বেরোলো আইজি বেরিয়ে গেল। আর বাকি কি রয়েছে, আর বাকি রয়েছে ভি। তার মানে এই আর ভির অ্যাক্রসে যে ভোল্টেজ, তো আর ভির অ্যাক্রসে ভোল্টেজ কত, আমি তো বের করেই নিলাম আর ভির অ্যাক্রসে ভোল্টেজ কত 0.9, তার মানে ভি কত হচ্ছে 0.9 ভোল্ট। ঠিক আছে, তো তিনটে কিন্তু আমার বেরিয়ে গেল। দেখো অঙ্কটা কিন্তু ভালো অঙ্ক ছিল, অঙ্কটা কিন্তু সোজা অঙ্ক ছিল না, একটু ঘুরিয়ে পেঁচিয়ে অঙ্ক ছিল। ঠিক আছে, তো তোমরা প্লিজ যদি না বুঝতে পারো আমি রিকোয়েস্ট করবো তোমরা প্লিজ রিপিট করে আবার এটা দেখো। ঠিক আছে, তো চলো পরের অঙ্কে যাওয়া যাক। চার পাঁচ ছয়। ওকে, ছয়ের অঙ্কটা কী বলেছে, ছয়ের অঙ্কটা মনে হচ্ছে একটু বড় অঙ্ক আছে, তো লাস্ট অঙ্ক আছে, কোনো চাপ নেই, বড় অঙ্ক হলেও পড়া। বলেছে জি রোধের একটি গ্যালভ্যানোমিটারের সমান্তরালে R1 রোধের একটি শান্ট রাখা আছে, আর আভ্যন্তরীণ রোধের একটি স্থির তড়িৎ উৎস ওই গ্যালভ্যানোমিটারের প্রবাহ পাঠায়। এবার R1 শান্টকে অপসারিত করে R2 মানের একটি রোধকে গ্যালভ্যানোমিটারের সঙ্গে শ্রেণী সমবায়ে রাখা হলো। আচ্ছা, তো এখানে যা যা বলেছে প্রথমে আমি করে নিই, হয়তো তোমাদের অসুবিধা হবে। তো এখানে বলেছে এটা একটা গ্যালভ্যানোমিটার, তো গ্যালভ্যানোমিটারের যে রোধ বলেছে সেটা জি বলে দিয়েছে, সেটা বলেছে জি। বলেছে যে গ্যালভ্যানোমিটারের রোধের সঙ্গে বা গ্যালভ্যানোমিটারের সঙ্গে সমান্তরালে আমি একটা রেজিস্ট্যান্স যুক্ত করলাম, সেটা হচ্ছে R1। সেটা কত, সেটা হচ্ছে R1। এইবার বলেছে যে আর আভ্যন্তরীণ রোধের একটি স্থির তড়িৎ উৎস ওই গ্যালভ্যানোমিটারে প্রবাহ পাঠায়। তো আর আভ্যন্তরীণ রোধের একটি তড়িৎ উৎস এই গ্যালভ্যানোমিটারে প্রবাহ পাঠায়। তো এটা হচ্ছে আর আভ্যন্তরীণ রোধ, আর এটা হচ্ছে একটা তড়িৎ উৎস যাকে আমি গ্যালভ্যানোমিটারের সঙ্গে যুক্ত করলাম। যুক্ত করার জন্য কী হবে, এর মধ্যে দিয়ে কারেন্ট প্রবাহিত হবে এই জি এর মধ্যে দিয়ে। তো এবার বলেছে যে এবার এবার এটা হচ্ছে ফার্স্ট আঁকা। এবার বলেছে R1 শান্টকে অপসারিত করে R2 মানের একটি রোধকে গ্যালভ্যানোমিটারের সঙ্গে শ্রেণী সমবায়ে রাখা হলো। এখন আমি কি করলাম, এখন এই যে গ্যালভ্যানোমিটারটা রয়েছে এর সঙ্গে শ্রেণী সমবায়ে আমি কি করলাম, R2 রোধকে যুক্ত করলাম শ্রেণী সমবায়ে। এই R1 রোধটাকে উঠিয়ে দিয়ে R2 রোধটাকে জি এর সঙ্গে শ্রেণী সমবায়ে যুক্ত করলাম। ঠিক আছে, এবার আমাকে বের করতে বলেছে, আচ্ছা এখানে আমি এটা এঁকে দিই পুরোটা, এটা প্লাস মাইনাস, এটা হচ্ছে স্মল আর। ওকে, তো এইবার বলেছে 1 নম্বর, উভয় ক্ষেত্রে গ্যালভ্যানোমিটার প্রবাহ সমান হলে দেখাও যে আর জি ইকুয়াল টু R1 ইন্টু R2। তো আমাকে বলেছে যে উভয় ক্ষেত্রে যদি গ্যালভ্যানোমিটারের পার্ট সমান হয়, মানে কারেন্ট যদি সমান হয় গ্যালভ্যানোমিটারের মধ্যে দিয়ে, তবে আমাকে দেখাতে বলেছে যে স্মল আর ইন্টু জি ইকুয়াল টু R1 ইন্টু R2। এটা আমাকে প্রথমে দেখাতে বলেছে 1 নম্বর। তো প্রথমে আমি এটাই করে নিই, তারপরে আমি পরের কোশ্চেনটা যাচ্ছি 2 নম্বর কোশ্চেনে। এটা হচ্ছে আমার 1 নম্বর কোশ্চেন, 2 নম্বর কোশ্চেনটা পরে বলছি। আচ্ছা, তো কী করতে হবে দেখো, কী করে বের করতে হবে। তো এটা মনে করো ভি, তো এটা যদি ভি হয় এটাও ভি, কারণ আমি কিন্তু অন্য কিছু চেঞ্জ করিনি, শুধুমাত্র আমি R1 এর পরিবর্তে R2টা এখানে শ্রেণীতে যুক্ত করেছি, বাদবাকি কিন্তু সব সেম, বাদবাকি কিন্তু সব সেম। এখানে কিন্তু গ্যালভ্যানোমিটারের যে রেজিস্ট্যান্স সেটা হচ্ছে জি। তো এইখানে খেয়াল করে দেখো, এইখানে এই জি এর মধ্যে দিয়ে, মন দিয়ে শোনো, এইখানে এই জি এর মধ্যে দিয়ে কারেন্ট আমি কী করে বের করব। তো আমি ধরলাম এই জি এর মধ্যে দিয়ে যে কারেন্ট সেটা হচ্ছে আইজি। তো এই আইজিটা কী করে বের করব, এই জন্য আমাকে কী করতে লাগবে, প্রথমে তুল্যাঙ্ক রোধ বের করতে হবে, তারপর কী করতে লাগবে, ভি দিয়ে সেটাকে ডিভাইড করতে লাগবে বা ভি দিয়ে সেটাকে ভাগ করতে লাগবে। তো তুল্যাঙ্ক রোধ কত হচ্ছে দেখো, আচ্ছা দেখো এখানে জি আর R1 কিসে রয়েছে, সমান্তর বলে। তো সমান্তরালে থাকলে পরে এর যে তুল্যাঙ্ক রোধ সেটা কত হয়, সেটা হয় জি ইন্টু R1 বাই জি প্লাস R1। এটা হচ্ছে তুল্যাঙ্ক রোধ এই জি আর R1 এর। এখন এর সঙ্গে এই যে স্মল আরটা রয়েছে এটা যুক্ত রয়েছে শ্রেণীতে, তার মানে আমি কী করবো, এর সঙ্গে স্মল আর যোগ করে দেবো। তো আমার তুল্যাঙ্ক রোধ বেরিয়ে গেল। এরপর কি করব, এরপর আমি কারেন্ট বের করব। তো কারেন্ট কত, কারেন্ট ধরে নিলাম আই, টোটাল কারেন্ট আই, এবং জি এর মধ্যে দিয়ে আই জি যাচ্ছে, তো আমি টোটাল কারেন্ট প্রথমে বের করে দিই। তো টোটাল কারেন্ট কত হচ্ছে, আই ইকুয়াল টু হচ্ছে ভি বাই এত। তো ভি বাই এত করলে পরে কত হচ্ছে, আমি একবারে করে বলছি, তো ভি বাই, যদি একবারে করি তাহলে জি R1 জি আর
জি আর ওয়ান জি আর ওয়ান প্লাস আর ইন্টু আর ওয়ান, আর এখানে হচ্ছে জি প্লাস আর ওয়ান। তো এইটা হচ্ছে কি আই কারেন্ট, এই যে তোমরা বের করতে পারবে, এখানে ভি দিয়ে ভাগ করে দেবে তাহলে পরে হয়ে যাবে। তো এটা হচ্ছে আই। এই যে কারেন্টটা রয়েছে, এই কারেন্টের কিছু অংশ এই গ্যালভানোমিটারের মধ্যে দিয়ে যাচ্ছে, তো সেটা কি করে বের করবো? তো এখানে সবসময় অ্যাপ্লাই করতে লাগে শান্টের সূত্র। তো নিশ্চয়ই তোমরা শান্টের সূত্র জানো, যদি না জানো প্লিজ একটুখানি দেখে নাও সূত্র, তাহলেই পারবে। আমি তোমাকে বলে দিচ্ছি কী করে করতে লাগে। দেখো এখানে যে আইজিটা রয়েছে মানে গ্যালভানোমিটারের মধ্যে দিয়ে যে কারেন্টটা, সেইটা ইকুয়াল টু টোটাল কারেন্ট মানে আই ইন্টু টোটাল কারেন্ট মানে আই ইন্টু আর ওয়ান বাই আর ওয়ান প্লাস জি। বোঝা গেল? আর ওয়ান বাই আর ওয়ান প্লাস জি মানে যার মধ্যে দিয়ে আমি কারেন্ট বের করব, সেইটা বাদ দিয়ে যে রেজিস্ট্যান্সটা রয়েছে সেটা বসবে ওপরে, বাই দুটো রেজিস্ট্যান্সের যোগফল ইন্টু টোটাল কারেন্ট। তো এটা হচ্ছে আইজি। বোঝা গেল? তো আই কত? আই তো বুঝতেই পারছি, এই যে আই, এটা হচ্ছে আই। তো এর সঙ্গে আমি যদি এটা গুণ করি তবে মান কত বেরোবে? মান বেরোবে ভি ইন্টু আর ওয়ান বাই এত। এটা হচ্ছে আইজি বেরোচ্ছে। ওকে, এটা আইজি। তো আইজি বেরিয়ে গেল। এরপরে চলে আসি এইখানে, এই জায়গায় চলে আসি। তো এই জায়গায় আমি কী করে বের করব? দেখো এই জায়গায় যে কারেন্টটা আছে সেটা হচ্ছে ধরলাম আইজি। এবার দেখো এই জায়গায় যে কারেন্টটা রয়েছে, এই কারেন্টটাই কিন্তু গ্যালভানোমিটারের মধ্যে দিয়ে যাবে, কারণ এখানে কিন্তু সবগুলো যে রেজিস্ট্যান্স আছে সেগুলো কিন্তু শ্রেণীতেই যুক্ত। তার মানে এখানে কিন্তু আমার বেশি কিছু করতে হবে না, শুধুমাত্র কী করবো, টোটাল ভোল্টেজ যেটা রয়েছে মানে ভি, সেইটাকে আমি টোটাল রেজিস্ট্যান্স দিয়ে ভাগ করে দেবো। তো এখানে টোটাল ভোল্টেজ কত রয়েছে? তো এখানে টোটাল ভোল্টেজ রয়েছে ভি, আর টোটাল রেজিস্ট্যান্স কত রয়েছে? আর প্লাস আর টু প্লাস জি। তার মানে এখানে কারেন্ট কত হচ্ছে? কারেন্ট হচ্ছে আইজি ইকুয়াল টু ভি বাই আর প্লাস আর টু প্লাস জি। তো এটা হচ্ছে কারেন্ট, এই গ্যালভানোমিটারের মধ্যে দিয়ে কারেন্ট। এখন বলেছে যে যদি গ্যালভানোমিটারের মধ্যে দিয়ে দুই ক্ষেত্রেই কারেন্ট সমান হয় তবে প্রমাণ করো এইটা। তো কি করব, এইটা ইকুয়াল টু এইটা, যেহেতু দুটো কারেন্ট বলেছে সমান, তো এইটা ইকুয়াল টু এইটা। তো করে দাও এখানে, এখানে আমি দাগ কাটলাম। তো দাগ কেটে কী করলাম, ভি ইন্টু আর ওয়ান বাই জি আর প্লাস আর ওয়ান প্লাস আর ইন্টু আর ওয়ান ভি বাই আর টু প্লাস জি। তো ভি আর ভি কাটলো। এরপর কী করবো, এর সঙ্গে এটা গুণ, এর সঙ্গে এটা গুণ। তো আর ওয়ান ইন্টু আর প্লাস আর ওয়ান আর টু প্লাস আর ওয়ান ইন্টু জি, জি ইন্টু আর, জি ইন্টু আর ওয়ান প্লাস আর ওয়ান। আচ্ছা এগুলো কিন্তু তোমরা নিজেরাই করতে পারবে, ঠিক আছে, আমি তোমাকে করে দিচ্ছি, এগুলো নিজেরাই করতে পারবে। দেখো এখানে কী হচ্ছে, এখানে এই আর ওয়ান ইন্টু আর, আর এখানেও আর ওয়ান ইন্টু আর, তার মানে কেটে যাবে এটা আর এটা কেটে যাবে, হলো। আর কি কিছু কাটার রয়েছে? হ্যাঁ কাটার রয়েছে। এটা হচ্ছে আর ওয়ান ইন্টু জি ইকুয়াল টু জি ইন্টু আর ওয়ান, মানে এখানে এটা কেটে যাবে, বিয়োগ হয়ে যাবে। তোমরা নিশ্চয়ই করতে পারো সমীকরণ, তো এখানে আর কিছু বলার নেই। এই তো হয়ে গেল অঙ্ক। তো এখানে কত হচ্ছে, আর জি ইকুয়াল টু আর ওয়ান ইন্টু আর টু, এখানে আর জি ইকুয়াল টু আর ওয়ান ইন্টু আর টু। তো এই হচ্ছে প্রথম প্রমাণ, ফার্স্ট প্রমাণ, এক নম্বরেরটা। তো এরপর চলে আসি দু নম্বর প্রমাণে। দু নম্বরে দেখি কী বলেছে। এটা আমি মুছে দিলাম, এটা লাগবে না আর। আচ্ছা, তো এখানে দ্বিতীয়টায় বলেছে ইফ, ইফ বলছি কেন, বাংলা ইংলিশে বলছি কেন, যদি আর ইকুয়াল টু জিরো এবং আর ওয়ান ইকুয়াল টু আর টু ইকুয়াল টু জি বাই এন হলে দেখাও যে দুটি ক্ষেত্রে গ্যালভানোমিটারের প্রবাহের অনুপাত এত। তো এখানে বেশ দারুণ একটা জিনিস বলেছে আর ইকুয়াল টু যদি জিরো হয়, মানে এই আর ইকুয়াল টু যদি জিরো হয় এবং আর ওয়ান ইকুয়াল টু আর টু ইকুয়াল টু জি বাই এন যদি হয়, তবে আমাকে বের করতে বলেছে যে এই দুই ক্ষেত্রেই গ্যালভানোমিটারের যে প্রবাহ তার অনুপাত হচ্ছে এন প্লাস ওয়ান ইস টু এন। ওকে ফাইন। তো আমাকে দুই ক্ষেত্রে প্রবাহ মাত্রার যে অনুপাত, এই ক্ষেত্রেও গ্যালভানোমিটারের প্রবাহ, এই ক্ষেত্রে গ্যালভানোমিটারের প্রবাহ, এই দুটোর যে অনুপাত সেটা হচ্ছে এন প্লাস ওয়ান ইস টু এন। আর আমাকে শর্ত কি বলেছে? শর্ত বলেছে আর ওয়ান ইকুয়াল টু আর টু ইকুয়াল টু জি বাই এন, এটা হচ্ছে শর্ত। তো কী করবো আমি এই ক্ষেত্রে? তো
দেখো এখানে আমাকে প্রথমে একটা জিনিস সহজ করে দিয়েছে, সেটা হচ্ছে আমাকে বলে দিয়েছে r=0। তো কী করে আমি আই জির মান বের করব? কী করে আমি আই জির মান বের করব? তো এখানে দেখো একটা সহজ জিনিস রয়েছে, সেটা হচ্ছে যেহেতু r=0, তার মানে গ্যালভ্যানোমিটার আর R1 যেটা রয়েছে, এই দুটোর অ্যাক্রসে যে ভোল্টেজ সেটা কিন্তু এই ভি হবে। কত হবে? ভি। এখানে লিখছি ভিটা, সেটা কত হবে? ভি। কেন ভি হবে? কারণ স্মল আর যেটা রয়েছে বা আভ্যন্তরীণ রোধ যেটা রয়েছে সেটা কিন্তু 0। তার মানে এই দুটো যে সমান্তরালে আছে, এই দুটোর অ্যাক্রসের যে ভোল্টেজ হবে সেটা কত হবে? ভি হবে। তার মানে এখানে আইজির মান কত হবে? এইখানে আইজির মান কত হবে? এইখানে আইজির মান হবে আইজি = V/G। এটা কিন্তু একদম সহজ, এটা কিন্তু এমন কিচ্ছু নেই এর মধ্যে। এরপর চলে আসি এইখানে। এইখানে বলেছে r=0, তার মানে এইখানে যে আইজিটা হবে সেটা কত হবে? সেটা হবে V/R2 + G। V/R2 + G। V/R2 + G। তার মানে এইখানে কারেন্ট হচ্ছে V/G, আর এখানে কারেন্ট হচ্ছে V/R2 + G। এবার দেখো আমি কি করব, এই যে R2টা রয়েছে, এই R2-র জায়গায় আমি লিখব G/N। বোঝা গেল? তো আমি কি লিখব? V/G/N + G। তার মানে V/G যদি কমন নাও, জি কমন নাও দরকার নেই, এখানে আমি লসাগু করছি, লসাগু করলে পরে পেয়ে যাবো। আর এখানে জি কমন নিচ্ছি, তার মানে এখানে থাকছে 1 + N। এটা হচ্ছে এখানকার আইজি। তো এটা হচ্ছে এখানকার আইজি, আর এটা হচ্ছে এখানকার আইজি। তো এই দুটোর যদি অনুপাত বের করি তাহলে দেখি কত বের হয় অনুপাত। তো V/G, এই যে V/G = VN/G × 1 + N। তো ভি আর ভি কাটলো, জি আর জি কাটলো, তার মানে অ্যান্সার কত বের হচ্ছে? 1 + N = N। তোমরা নিশ্চয়ই অনুপাত করতে পারো, অনুপাত তো এমন কিছু কঠিন ব্যাপার না, অনুপাত নিশ্চয়ই করতে পারো। তো এই অনুপাতটা করলে পরে কত আসছে অ্যান্সার? 1 + N = N। তো এই হচ্ছে টোটাল 3টে অঙ্ক গেল পার্ট 2-তে। তো পার্ট 3-তে আমি আরও সব অঙ্ক ভালো, হর্স নিউমেরিক্যালের কিন্তু সব অঙ্ক ভালো। তোমরা প্লিজ হর্স নিউমেরিক্যালটা করলে পরে কিন্তু অনেক কম্পিটিটিভ এক্সামের জন্য, নিট রয়েছে, যেই রয়েছে, এই দুটো এক্সামের জন্য কিন্তু একটু হলেও এগিয়ে থাকবে। কারণ হর্স নিউমেরিক্যালের অঙ্কগুলো সে টুকু অন্য জায়গা থেকে সেটা দেখা কোনো লাভ নেই, আমার দেখতে হবে অঙ্কের কোয়ালিটি ঠিকঠাক কিনা। ঠিক আছে? তো অঙ্কগুলো কিন্তু সত্যিই খুব ভালো ভালো অঙ্ক। তো একটা অনুরোধ করবো, সেটা হচ্ছে তোমরা প্লিজ ভিডিওটা শেয়ার করো, লাইক করো। লাইক কিন্তু কমে যাচ্ছে, তো প্লিজ ভিডিও শেয়ার করো, লাইক করো। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও। থ্যাংক ইউ সো মাচ।